আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট 2 এর লিসন 2, যার নাম হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থ পরিবেশ দূষণ। তো এই লিসনে যে অ্যাক্টিভিটিগুলো থাকবে সেই অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে প্রত্যেকটি সমাধান সহ বুঝিয়ে দেব। আজকে লিসন 2 এর উপরে প্রথম ক্লাসে আমরা আলোচনা করব নম্বর এই অ্যাক্টিভিটি। এখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার বিলো অ্যান্ড ডিসকাস দ্য কোশ্চেন্স। নিচে আমাদের এখানে কিছু ছবি দেওয়া আছে, দেখো 1 2 3 4 এই চারটি ছবি দেওয়া আছে। এই চারটি ছবি আমাদেরকে দেখতে হবে, তারপরে এখানে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে, সেই কোশ্চেনগুলো আমরা অ্যান্সার করব বা সলিউশন করব। তো প্রথমে আমরা ছবিগুলো দেখে নিচ্ছি। এখানে দেখো প্রথম ছবিতে দেওয়া রয়েছে কি, এটি একটি ট্রাফিক জ্যামের ছবি। অনেকগুলো গাড়ি যেখানে এক জায়গায় দাঁড়িয়ে আছে, চলতে পারছে না, এরকম একটি ছবি এখানে দেওয়া রয়েছে। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি ময়লা আবর্জনার স্তূপ। তো এখানে অনেক ময়লা আবর্জনা রয়েছে। এরপরে আমরা তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছি পানি দূষণ হয়ে যাচ্ছে। এরপর সবশেষ যে ছবি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কলকারখানার কালো ধোঁয়া বায়ু বা বাতাসকে দূষিত করছে। তো ঠিক এরকম চারটি ছবি এখানে দেওয়া রয়েছে, যেখানে মূলত চারটি ছবি মিলিয়ে পরিবেশ দূষণকে বোঝানো হয়েছে। এবার আমরা এই যে প্রশ্নগুলো রয়েছে, এখানে 1 2 3 তিনটা প্রশ্ন রয়েছে, এই তিনটা প্রশ্নের সমাধান আমরা লিখব। প্রথম প্রশ্ন জানতে চাওয়া হয়েছে হোয়াট ডু ইউ সি ইচ পিকচার, তুমি প্রতিটি ছবিতে কি দেখতে পাচ্ছ, আমরা সেটা লিখব। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে হোয়াট আর সাম অফ দ্য কমন সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশ দূষণের কিছু পরিচিত উৎস কি, সেগুলো আমাদের লিখতে হবে। এবং 3 নম্বর জানতে চাওয়া হয়েছে which of these sources are most threatening for your environment, এখানে যে উৎসগুলোর কথা তুমি উল্লেখ করেছো সেই উৎসগুলোর মধ্যে সবচেয়ে কোন উৎসটা সবচেয়ে বেশি থ্রেটিং বা সবচেয়ে বেশি হুমকি স্বরূপ পরিবেশের জন্য। তাহলে চলো এবার আমরা দেখে নিচ্ছি যে এই তিনটি প্রশ্নের সমাধান আমরা কিভাবে লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি ইউনিট 2, যার নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, লিসন টু এনভায়রনমেন্টাল পলিউশন। তো প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল হোয়াট ডু ইউ সি ইন ইচ পিকচার, তুমি প্রতিটি ছবিতে কি দেখতে পাচ্ছ। তো সেখানে কি কি ছিল সেটি কিন্তু ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলে দিয়েছি। তো লিখতে গেলে সেটি আমরা কিভাবে লিখব, আমরা ঠিক এভাবে লিখতে পারি ইন দিস পিকচার্স দেয়ার আর ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন অ্যান্ড এয়ার পলিউশন। আমরা দেখতে পাচ্ছিলাম সেই ছবিতে সেখানে ট্রাফিক জ্যাম ছিল, পরিবেশ দূষণ ছিল, পানি দূষণ ছিল এবং বায়ু দূষণ ছিল। তো ঠিক এভাবে আমরা লিখতে পারি। এরপরে 2 নম্বর যে কোশ্চেন, সেখানে জানতে চাওয়া হয়েছিল হোয়াট আর সাম অফ দ্য কমন সোর্সেস অফ এনভায়রনমেন্ট পলিউশন, অর্থাৎ পরিবেশ দূষণের কিছু কমন সোর্স বা কিছু পরিচিত উৎস কি, যেগুলো থেকে আমরা প্রায়শই পরিবেশ দূষণের সম্মুখীন হয়ে থাকি। তো সেক্ষেত্রে আমরা যা লিখব, দেখো আমরা এভাবে লিখতে পারি যে সাম কমন সোর্সেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন আর ফ্যাক্টরিজ, ভেহিকল, গার্বেজ, কেমিক্যাল ওয়েস্ট অ্যান্ড ডিফরেস্টেশন। আমরা যে সকল উৎসগুলোর কথা উল্লেখ করতে পারি সেগুলো হচ্ছে ফ্যাক্টরি বা কলকারখানা, ভেহিকল যানবাহন, গার্বেজ ময়লা আবর্জনা, কেমিক্যাল ওয়েস্ট বিভিন্ন রাসায়নিক যে দ্রব্যগুলো রয়েছে সেগুলোর আবর্জনা, অ্যান্ড ডিফরেস্টেশন এবং বন উজাড় বা গাছপালা নিধন। তো এই সকল যে কমন বা পরিচিত উৎসগুলো রয়েছে এগুলোর জন্যই মূলত আমাদের পরিবেশ দূষিত হয়। এবার 3 নম্বর জানতে চাওয়া হয়েছিল যে উইচ অফ দিস সোর্সেস আর মোস্ট থ্রেটিং ফর ইউর এনভায়রনমেন্ট, তোমার পরিবেশের জন্য এই সকল উৎসগুলো যেগুলো তুমি এখানে উল্লেখ করেছো 2 নম্বরে, তার মধ্যে কোনটা সবচেয়ে বেশি থ্রেটেনিং বা সবচেয়ে বেশি হুমকি স্বরূপ, কোনটা সবচেয়ে বেশি ক্ষতিকারক। তো আমরা এখানে লিখতে পারি দ্য মোস্ট থ্রেটেনিং সোর্সেস ফর দ্য এনভায়রনমেন্ট আর দ্য পলিউশন ফ্রম ফ্যাক্টরিজ, ভেহিকলস অ্যান্ড কেমিক্যাল ওয়েস্ট বিকজ দে ড্যামেজ এয়ার, ওয়াটার অ্যান্ড সয়েল। আমরা এখানে বলতে পারি যে সবচেয়ে বেশি ক্ষতিকারক হচ্ছে কি, দেখো ফ্যাক্টরি, ভেহিকেল এবং কেমিক্যাল ওয়েস্ট, মানে ফ্যাক্টরি এবং ভেহিকেল এবং অন্যান্য যে রাসায়নিক দ্রব্যগুলো রয়েছে সেগুলো থেকে যে সকল ওয়েস্টগুলো আসে বা যে সকল বজ্রগুলো আসে সেগুলোই মূলত আমাদের পরিবেশের জন্য সবচেয়ে বেশি থ্রেটেনিং বা হুমকি স্বরূপ। কী কারণে? কারণ সেগুলো একই সাথে বাতাস, পানি এবং মাটিকে দূষিত করে। অন্যান্য যে সকল উৎসগুলো রয়েছে সেগুলো সাধারণত পরিবেশের একটা উপাদানকে দূষিত করে, কিন্তু এই যে উপকরণগুলো রয়েছে ফ্যাক্টরি, ভেহিকেল এবং কেমিক্যাল ওয়েস্ট, সেগুলো একই সাথে বাতাসকে দূষিত করে, পানিকে দূষিত করে এবং সয়েল বা মাটিকে দূষিত করে। আর এই কারণেই এই উৎসটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি থ্রেটেনিং বা সবচেয়ে বেশি হুমকি স্বরূপ। তো ঠিক এভাবে আমরা এখানে উল্লেখিত 1 2 3 এই 3টি প্রশ্নের উত্তর লিখতে পারি। শিক্ষার্থীরা, আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই।
এই টেক্সটে আমরা এনভায়রনমেন্টাল পলিউশন সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ বিভিন্নভাবে হয়ে থাকে, যেমন এয়ার পলিউশন বা বায়ু দূষণ, ওয়াটার পলিউশন বা পানি দূষণ, সয়েল পলিউশন বা মাটি দূষণ। ঠিক এভাবে বিভিন্ন আঙ্গিকে আমাদের পরিবেশ দূষিত হয়ে থাকে। ঠিক এরকমই একটি টেক্সট এখানে দেওয়া রয়েছে, এখানে আমরা পরিবেশ দূষণের এই সকল ক্ষেত্রগুলো সম্পর্কে জানতে পারবো। তাহলে চলো আমরা দেখে নিচ্ছি এখানে এই টেক্সটের মাধ্যমে আমাদেরকে ঠিক কী বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, লিসন টু এনভায়রনমেন্টাল পলিউশন। তো প্রথমে আমরা এই যে সূচনা বা ইন্ট্রোডাকশন এতটুকু পড়ে নিব। লেখা রয়েছে, বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রেপ অফ অল সোর্ট অফ পলিউশন লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন অ্যান্ড ওয়াটার পলিউশন। বর্তমানে বাংলাদেশ বিভিন্ন প্রকার দূষণের কবলে রয়েছে। এখানে দেখো লেখা রয়েছে গ্রিপ অফ। গ্রিপ অফ মানে হচ্ছে কবলে বা কবজায়। তো বিভিন্ন ধরনের দূষণ, যেমন এয়ার পলিউশন, বায়ু দূষণ, সয়েল পলিউশন, মাটি দূষণ এবং ওয়াটার পলিউশন বা পানি দূষণ, এই সকল দূষণের কবজায় রয়েছে বাংলাদেশ। The dwellers of the urban areas are the worst sufferer of such pollution. যে সকল ডুয়েলার বা নিবাসকারী বা বসবাসকারী, এখানে ডুয়েলার্স বলতে বোঝানো হয়েছে বসবাসকারী, অব দ্য আরবান এরিয়াস। আরবান এরিয়াস বলতে বোঝানো হয় শহর অঞ্চলে যে সকল বসবাসকারীরা রয়েছে, আর দ্য ওয়ার্স্ট সাফারার্স অফ সাচ পলিউশন। এই সকল মানুষেরা মূলত এই পলিউশন বা দূষণের সবচেয়ে বেশি ভোগান্তির শিকার। The indiscriminate industrialization process in Bangladesh over the past decades has created significant environmental problems. তো এই সমস্যাটা কেন হয়? লেখা রয়েছে দ্য ইনডিসক্রিমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এখানে নির্বিচারে, ইনডিসক্রিমিনেট মানে হচ্ছে একেবারে নির্বিচারে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়নটা হয়েছে, শিল্পের যে অঞ্চলটা এখানে হয়েছে, এই প্রক্রিয়া বাংলাদেশ ওভার দ্য পাস্ট ডিকেডস, গত কয়েক দশকে বাংলাদেশে যে নির্বিচারে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন হয়েছিল, এটি মূলত ক্রিয়েটেড সিগনিফিকেন্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস, যেটা কিনা বাংলাদেশে পরিবেশে গুরুত্বপূর্ণ এই সকল সমস্যাগুলো তৈরি করেছে। We'll now read about some of most common types of environmental pollutions and ways to coping with them. আমরা এখন এই যে মোস্ট কমন টাইপ, অর্থাৎ সবচেয়ে পরিচিত কিছু পরিবেশ দূষণের কারণ সম্পর্কে জানব এবং সেগুলোর সাথে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, কপিং উইথ দেম, কিভাবে সেগুলোকে আমরা কাটিয়ে উঠতে পারি, সেটি আমরা দেখব। তো প্রথমে ইন্ট্রোডাকশন পড়লাম, এবার আমরা পড়ব এয়ার পলিউশন সম্পর্কে। দেখো এখানে লেখা রয়েছে এয়ার পলিউশন। তো এয়ার পলিউশন মানে হচ্ছে বায়ু দূষণ। এখানে লেখা রয়েছে কিভাবে বায়ু দূষণ হয়। এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়েড ভ্যারাইটি অফ সোর্সেস। এয়ার পলিউশন বা বায়ু দূষণ এটা আসে মূলত বিভিন্ন উৎস থেকে। ইন বাংলাদেশ, পয়জনাস এক্সস্ট from industrial plants, brick kiln, old or poorly serviced vehicle, and dust from roads and construction site are some of the major sources of air pollution. তো এয়ার পলিউশনটা কী জন্য হয়, তার উৎস কী, সেটি মূলত এখানে লেখা রয়েছে। বলা হয়েছে বাংলাদেশে যে সকল বিষাক্ত বায়ুগুলো রয়েছে সেগুলো আসে মূলত কোন জায়গা থেকে? ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, বিভিন্ন শিল্প কারখানা থেকে। ব্রিক কিলন, ব্রিক কিলন মানে হচ্ছে ইট ভাটা, সেখান থেকে আসে। ওল্ড অর পুরলি সার্ভিসড ভেহিকল, অর্থাৎ যে সকল পুরনো গাড়িগুলো রয়েছে এবং খুবই বাজেভাবে মেরামত করা হয়েছে এরকম যে সকল যানবাহনগুলো রয়েছে, সেই সকল জায়গাগুলো থেকে এই বায়ুগুলো আসে, বিষাক্ত বায়ু। অ্যান্ড ডাস্ট ফ্রম ডোরস অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস, বিভিন্ন নির্মাণাধীন যে সকল সাইটগুলো রয়েছে সেই জায়গা থেকে যে ধুলাবালিগুলো আসে সেগুলো, পাশাপাশি রাস্তা থেকে তো আসি, এই সকল জায়গাগুলো থেকে মূলত বিষাক্ত বায়ুগুলো আসে। আর এগুলোই হচ্ছে কি দেখো, সাম অফ দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন। এগুলোই হচ্ছে বায়ু দূষণের প্রধানতম উৎসগুলোর মধ্যে কিছু। তো আমরা এখানে কারণ জানলাম, এবার আমরা জানবো কিভাবে আমরা এটাকে মিনিমাইজ করতে পারি বা কমাতে পারি। লেখা রয়েছে, উই ক্যান মিনিমাইজ দিস টাইপ অফ পলিউশন বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস অ্যান্ড অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকেল ওল্ডার দ্যান 20 years। আমরা এই সকল যে পলিউশনগুলো বা দূষণগুলো এগুলোকে মিনিমাইজ করতে পারি বা হ্রাস করতে পারি বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস। আমরা মোটর ভেহিকল বা মোটরযান যেগুলো রয়েছে সেগুলো কম ব্যবহার করতে পারি। অ্যান্ড অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকেল ওল্ডার দ্যান 20 years, এবং 20 বছরের বেশি যে সকল গাড়িগুলো রয়েছে বা বাহনগুলো রয়েছে সেগুলো আমরা এড়িয়ে চলতে পারি, সেগুলোতে আমরা উঠবো না বা চড়বো না। শিক্ষার্থীরা, এখানে যে এয়ার পলিউশন থেকে রক্ষা পাওয়ার যে উপায়গুলো রয়েছে
এই উপায়গুলো তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ এগুলো থেকে কিন্তু সামনে প্রশ্ন করা হবে, তখনই কিন্তু তোমাদেরকে এগুলোর উত্তর দিতে হবে। তো এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। We may also use proper lubricants to lessen the level of emission and pollutants. আমরা যথাযথ যে লুব্রিকেন্টস রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি, এতে করে দূষণের জন্য যেই বায়ু নির্গমন রয়েছে সেটা হ্রাস পাবে বা সেটার স্তর কিছুটা কমে যাবে। We can encourage people to use compressed natural gas or CNG or liquid platform gas LPG for fueling their cars. আমরা মানুষকে তেলের পরিবর্তে, আমরা যে জ্বালানি তেলগুলো ব্যবহার করি গাড়িতে, সেগুলো পরিবর্তে আমরা তাদেরকে উৎসাহিত করতে পারি তারা যেন সিএনজি যে গ্যাসগুলো রয়েছে, যারা ফুল মিনিংস হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সেই গ্যাস যেন তারা ব্যবহার করে তাদের গাড়িতে, আর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, অথবা তারা যেন এলপিজি গ্যাস, এগুলো তারা যেন তাদের গাড়িতে ফুয়েলিং করার জন্য ব্যবহার করে বা জ্বালানি হিসেবে ব্যবহার করে। অর্থাৎ আমরা সাধারণত দেখে থাকি যে মোটরযানগুলো সেগুলো চালানোর জন্য তেল ব্যবহার করা হয়ে থাকে বা জ্বালানি তেল ব্যবহার করা হয়ে থাকে। তো সেই জ্বালানি তেল পুড়েই কিন্তু সেখান থেকে বিভিন্ন কালো ধোঁয়া বের হয় যা বাতাসকে দূষিত করে। তো আমরা তাদেরকে এনকারেজ করতে পারি বা উৎসাহিত করতে পারি তারা তেলের পরিবর্তে যেন তারা গ্যাস ইউজ করে, এবং সেই গ্যাস থেকে কিন্তু বায়ু দূষণ হয় না। এরপর লেখা রয়েছে কি দেখো, দ্য গভর্নমেন্ট মে রিলোকেট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ লাইক বিগ কিলন টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেশন। এর পাশাপাশি গভর্নমেন্টকে কী করতে হবে, রিলোকেট, তাদেরকে সরিয়ে নিতে হবে এই সকল হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রি, অর্থাৎ বিপজ্জনক যে সকল শিল্পগুলো রয়েছে যেমন ইটের ভাটা, এগুলোকে সরিয়ে নিতে হবে কোন জায়গা থেকে, অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেন্টস, অর্থাৎ মানুষেরা যেখানে বসবাস করে তার থেকে অনেক দূরবর্তী জায়গায় বা লোকালয়ের থেকে দূরবর্তী জায়গায় সেগুলোকে সরিয়ে নিতে হবে, যাতে করে সেই সকল ইটভাটা থেকে যে দূষিত বায়ু আসে সেটা যেন মানুষের ক্ষতি না করতে পারে। তো ঠিক এভাবে আমরা বায়ু দূষণ থেকে রোধ পেতে পারি। এখানে আমরা এয়ার পলিউশন সম্পর্কে জানলাম কিভাবে এয়ার পলিউশন হয়, এবং একই সাথে আমরা জানলাম কিভাবে সেটিকে আমরা মিনিমাইজ করতে পারি। এবার আমরা ঠিক পরবর্তী যে প্যাসেজটি সেখানে চলে যাব, যেখানে ওয়াটার পলিউশন বা পানি দূষণ সম্পর্কে বলা হয়েছে। তো এখানে ঠিক কী লেখা রয়েছে এটি তোমাদেরকে এখন বাংলায় অর্থ সহ আমি বুঝিয়ে দেব। তাহলে চলো দেখে নিচ্ছি ওয়াটার পলিউশন বা পানি দূষণ সম্পর্কিত কী তথ্য এখানে রয়েছে। শিক্ষার্থীরা, ওয়াটার পলিউশন বা পানি দূষণ, ওয়াটার পলিউশন ক্যান অকিউর ইন ওশান, রিভার্স, লেক, পন্ডস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভোয়ার্স। ওয়াটার পলিউশন এটা বিভিন্ন জায়গায় সংঘটিত হতে পারে। এটা সংঘটিত হতে পারে ওশান মহাসাগরে, রিভার্স নদীতে, লেক জলাশয়ে, পন্ডস পুকুরে অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভোয়ার্স এবং ভূগর্ভস্থ যে সকল জলাধারগুলো রয়েছে সেই সকল জায়গাতেও ওয়াটার পলিউশন সংঘটিত হতে পারে। As different water sources flow together, the pollution can spread easily and quickly. দেখো বলা হয়েছে ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার, বিভিন্ন ধরনের যে পানির যে উৎসগুলো রয়েছে সেগুলো একত্রিত হয়ে প্রবাহিত হয়, যার কারণে দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড কুইকলি, এবং এর ফলে পলিউশন বা দূষণ সেগুলো খুব দ্রুতই ছড়িয়ে যেতে পারে এবং খুব সহজভাবে ছড়িয়ে যেতে পারে। কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, তো এই ওয়াটার পলিউশন বা পানি দূষণের যে সকল কারণগুলো সেগুলো কী কারণে হয়ে থাকে এখানে দেখো লেখা রয়েছে, ইনক্রিজ সেডিমেন্ট ফ্রম সয়েল, মাটি থেকে যে পলিগুলো রয়েছে সেই পলিগুলো যখন বৃদ্ধি পায় সেখান থেকে, ইরোশন নদী ভাঙনের কারণে হয়ে থাকে, ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, ত্রুটিপূর্ণ যে বজ্র নিষ্কাশন ব্যবস্থা রয়েছে সেখান থেকে, লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ, ওয়াটার সাপ্লাইয়ের যেই লিকেজগুলো রয়েছে সেখান থেকে দূষিত হয়, অ্যান্ড অর্গানিক ম্যাটেরিয়াল দ্যাট ইজ ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ, এবং জৈব যে সকল পদার্থগুলো রয়েছে সেগুলোর কারণেও হয়ে থাকে। তো এই সকল কারণে মূলত পানি দূষণ হয়ে থাকে। এবার লেখা রয়েছে দেখো, ইনফ্যাক্ট পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, প্রকৃতপক্ষে মাটি দূষণ মানে হচ্ছে পানি দূষণ। তো সেটি কিভাবে দেখো বলা হয়েছে, থ্রোয়িং অ্যাওয়ে এ টক্সিক সাবস্ট্যান্স অন দ্য গ্রাউন্ড নিয়ার এ ওয়াটার সোর্স মিনস ইট ইভেনচুয়ালি রিচেস দ্য বডি অফ ওয়াটার। দেখো খুব চমৎকার একটি কথা বলা হয়েছে যে থ্রোয়িং অ্যাওয়ে এ টক্সিক সাবস্ট্যান্স অন দ্য গ্রাউন্ড, মাটিতে অর্থাৎ মাটির উপরে যদি আমরা কোনো টক্সিক সাবস্ট্যান্স বা কোনো ধরনের বিষাক্ত পদার্থ বা বাজে পদার্থ আমরা যদি ফেলি তাহলে কি হয়, এর মানে এটা দাঁড়ায় যে সেটা একটা পর্যায়ে ইভেনচুয়ালি একটা পর্যায়ে গিয়ে রিচেস দ্য বডি অফ ওয়াটার, সেটা একটা পর্যায়ে পানিতে গিয়েই কিন্তু মিশবে। অ্যাজ এ রেজাল্ট দ্য ওয়াটার ইজ পলিউটেড, এবং এর ফলে কিন্তু
পানি দূষণ হয়ে যাচ্ছে। মানে কি, তুমি মাটি দূষণ করছো, এর ফলে একটা পর্যায়ে গিয়ে মাটি দূষণের পাশাপাশি সেটা কিন্তু পানি দূষণে রূপান্তরিত হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার্স অর লেক। এর পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ বা কলকারখানার যে বজ্র নিষ্কাশনগুলো রয়েছে সেগুলো অবশ্যই নদীতে অথবা লেক বা জলাশয়ে সেগুলোকে ডিসপোজ করা উচিত না বা নিষ্কাশিত করা উচিত না। উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউসহোল্ড ওয়েস্ট টু। আমাদের অবশ্যই বাসাবাড়ির যে বজ্রগুলো রয়েছে সেগুলো আমাদের নিষ্কাশনের ক্ষেত্রে বেশ সতর্ক হতে হবে। Use of pesticide means that when it rains, chemicals used in the lawn or garden wash into the water bodies. দেখো এখানে একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে পেস্টিসাইড। পেস্টিসাইড মানে হচ্ছে কীটনাশক। আমরা কিন্তু আমাদের ফসলে কীটনাশক ব্যবহার করি, তো সেই কীটনাশকগুলো ব্যবহার করার মাধ্যমেও কিন্তু পানি দূষিত হয়। কিভাবে? দেখো, যখন বৃষ্টি হয়, হোয়েন ইট রেইন, যখন বৃষ্টি হয়, কেমিক্যাল ইউজড ইন দ্য লন অর গার্ডেন, আমরা আমাদের বাগানে অথবা আমাদের যে বনভূমিতে যে সকল পেস্টিসাইড বা কীটনাশকগুলো ব্যবহার করি সেগুলো বৃষ্টির পানিতে কী হয়ে যায়, ওয়াশ হয়ে যায় বা ধুয়ে যায়, এবং ধুয়ে সেটা কোথায় গিয়ে মেলে? সেটা কিন্তু পানিতে গিয়েই মেলে। Therefore, we must be aware of the danger of using pesticides as they may pollute our rivers, canals and lake. সুতরাং আমাদেরকে অবশ্যই অ্যাওয়ার হতে হবে, সচেতন হতে হবে অফ দ্য ডেঞ্জার অফ ইউজিং পেস্টিসাইড। এই পেস্টিসাইড বা কীটনাশক ব্যবহারের যে হুমকি বা ক্ষতি সেটা সম্পর্কে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। অ্যাজ দে মে পলিউট আওয়ার রিভার, ক্যানাল অ্যান্ড লেকস, যেহেতু সেগুলো আমাদের নদী, খাল এবং জলাশয়গুলোকে পলুট বা দূষণ করতে পারে। শিক্ষার্থীরা, ঠিক এভাবে আমরা জেনে নিলাম পানি দূষণ সম্পর্কে, যেখানে আমরা বুঝতে পারলাম পানি দূষণ কীভাবে হয় এবং একই সাথে পানি দূষণ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি সেই তথ্যগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। এরপরে দেখো রয়েছে সয়েল পলিউশন বা মাটি দূষণ সম্পর্কে এখানে আলোচনা। তো সয়েল পলিউশন বা মাটি দূষণ সম্পর্কে এখানে যে তথ্যগুলো রয়েছে সেগুলো এখন আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ বুঝিয়ে দেব। লেখা রয়েছে, among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. বিভিন্ন গুরুত্বপূর্ণ কারণ যার ফলে মাটি দূষণ হয়ে থাকে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, অর্থাৎ কলকারখানার যে বজ্র সেগুলো, যেগুলো কিনা প্রডিউসড এভরিডে, যেগুলো প্রতিদিন উৎপন্ন হয় বাট নট ডিসপোজড প্রপারলি, কিন্তু সেগুলো যথাযথভাবে ডিসপোজড হয় না বা নিষ্কাশন করা হয় না। দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়েস্ট, পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগস, হ্যাজ কজড সিরিয়াস থ্রেট টু দ্য সয়েল অ্যান্ড ড্রেনেজ সিস্টেম। এর পাশাপাশি দেখো আরও কিছু কারণ রয়েছে। দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়েস্ট, আমাদের বাসা বাড়ির যে ময়লা আবর্জনাগুলো রয়েছে সেগুলোর অব্যবস্থাপনা। মিস ম্যানেজমেন্ট মানে হচ্ছে অব্যবস্থাপনা। পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগস, বিশেষ করে আমরা যে পলিথিনের যে শপিং ব্যাগগুলো ব্যবহার করে, হ্যাজ কজড সিরিয়াস থ্রেট টু দ্য সয়েল অ্যান্ড ড্রেনেজ সিস্টেম। এগুলো মূলত মাটি এবং ড্রেনেজ যে সিস্টেম রয়েছে বা পয়ঃনিষ্কাশন যে ব্যবস্থা রয়েছে সেগুলোতে একেবারে সিরিয়াস থ্রেট বা বিশেষ বা খুবই মারাত্মক হুমকিতে সেগুলোতে ফেলে। Another cause for soil pollution is the use of agricultural pesticide, fertilizers, etc. এর পাশাপাশি আরও কারণ রয়েছে যেগুলো মাটি দূষণ ঘটায়, তার মধ্যে রয়েছে এগ্রিকালচারাল পেস্টিসাইড বা কৃষির কীটনাশক। আমরা যে কৃষিতে কীটনাশক ব্যবহার করি সেগুলো, ফার্টিলাইজার্স, আমরা যে সার ব্যবহার করি সেগুলো মাটি দূষণ ঘটায়। Sometimes fuel leakages from automobiles may get washed away by rain and seep into the nearby soil. মাঝে মাঝে ফুয়েল লিকেজ হয় বা আমরা যে অটোমোবাইল ব্যবহার করি, অটোমোবাইল বলতে বোঝানো হয় গাড়ি, যে গাড়িগুলো আমরা ব্যবহার করি সেই গাড়িগুলো থেকে তেল বের হয় এবং একটা সময় বৃষ্টির কারণে সেগুলো মাটির সাথে গিয়ে মেশে, তো এর ফলেও কিন্তু মাটি দূষিত হয়। তো এখানে আমরা বিভিন্ন কারণ দেখলাম সয়েল পলিউশনের বা মাটি দূষণের। এখন আমরা কি করব, আমরা দেখব এর প্রতিকারকে, আমরা কিভাবে এই সয়েল পলিউশন বা মাটি দূষণ থেকে প্রতিকার পেতে পারি। Pesticides and fertilizers are useful for plants growth, but their overuse has led to soil pollution. বলা হয়েছে পেস্টিসাইড অ্যান্ড ফার্টিলাইজার অর্থাৎ কীটনাশক এবং সার এগুলো গাছপালার বৃদ্ধির জন্য ইউজফুল বা প্রয়োজনীয়, কিন্তু দেয়ার ওভারইউজ, এগুলোর অতিমাত্রায় ব্যবহার, হ্যাজ লেড টু সয়েল পলিউশন, এগুলোর অতিমাত্রায় ব্যবহার মাটির দূষণের দিকে আমাদেরকে ধাবিত করে বা নিয়ে যায়। আমরা অবশ্যই পেস্টিসাইড বা ফার্টিলাইজার এগুলো ব্যবহার করব, কিন্তু সেটি খেয়াল রাখতে হবে যেন অতিমাত্রায় না হয়।
Natural fertilizers and compost can be used instead of their chemical alternatives. আমরা এখানে ন্যাচারাল ফার্টিলাইজার বা প্রাকৃতিক যে সারগুলো রয়েছে যেমন কম্পোস্ট সার এগুলো আমরা ব্যবহার করতে পারি কেমিক্যাল অল্টারনেটিভ বা রাসায়নিক যে বিকল্প রয়েছে সেগুলোর পরিবর্তে। রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন। এর পাশাপাশি আমরা রিসাইক্লিং করতে পারি অর্থাৎ পুনরায় ব্যবহার করতে পারি, যেটা কিনা এই সয়েল পলিউশনটাকে অনেকাংশ রিডিউস করবে বা হ্রাস করবে। রিসাইক্লিং পেপার্স, প্লাস্টিক্স অ্যান্ড আদার মেটেরিয়ালস রিডিউস দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিল। দেখো এখানে বলা হয়েছে আমরা কি কি রিসাইকেল করতে পারি। আমরা পেপার বা কাগজ রিসাইকেল করতে পারি, প্লাস্টিক এবং এর পাশাপাশি অন্যান্য যে মেটেরিয়ালসগুলো রয়েছে সেগুলোকেও আমরা রিসাইকেল করতে পারি। এগুলো কি করবে? রিডিউস দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিল। ল্যান্ডফিলস মানে হচ্ছে ভাগাড়, যেখানে ময়লা আবর্জনাগুলোকে স্তূপ আকারে রাখা হয় সেটাকে বলা হয় ল্যান্ডফিল, বা বাংলায় আমরা এটাকে ভাগাড় বলতে পারি। তো সেই ভাগাড়ে এই সকল ময়লা আবর্জনার যে ভলিউমটা থাকে বা স্তর থাকে সেটাকে এই রিসাইক্লিং যে প্রসেসটা সেটা আরও কমিয়ে দিতে পারে। এরপর বলা হয়েছে ডিফরেস্টেশন অলসো কজ ইরোশন, পলিউশন অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল। এখানে বলা হয়েছে ডিফরেস্টেশন, আমরা যে বন উজাড় করি, আমরা যে গাছ কেটে নির্বিচারে গাছ কেটে যে বন উজাড় করি, এটা কি করে? এটা ইরোশন বা নদী ভাঙনের কারণ হয়ে দাঁড়ায়। পলিউশন, এটা দূষণ করে মাটি, অ্যান্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য টপ সয়েল, এবং মাটির উপরিভাগকে এটা ফার্টিলিটি বা উর্বর হতে বাধাগ্রস্ত করে বা এটা উর্বরতা হারিয়ে ফেলে। প্লান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন হেল্প প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড পলিউশন। সুতরাং আমরা কি করতে পারি? আমরা রিফরেস্টেশন করতে পারি, আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাতে পারি, যেটা কিনা সয়েল ইরোশন বা মাটি ভাঙনকে রোধ করবে, একই সাথে পলিউশন বা দূষণকেও রোধ করবে। শিক্ষার্থীরা, ঠিক এভাবে আমরা এখান থেকে জেনে নিলাম সয়েল পলিউশন বা মাটি দূষণ সম্পর্কে। আমরা প্রথমে মাটি দূষণের কারণ জানলাম এবং সবশেষে মাটি দূষণের প্রতিকার সম্পর্কে আমরা এখান থেকে জেনে নিলাম। আমরা আমাদের মূল বইতে যে প্যাসেজ ছিল সেখান থেকে আমরা সয়েল পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন সম্পর্কে জেনেছি। 14 নম্বর পৃষ্ঠায় তোমরা সি নম্বর এই অ্যাক্টিভিটি দেখতে পাবে। এখানে মূলত একটি ছক দেওয়া রয়েছে, এই ছকটি আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে বলা হয়েছে from your reading of the above text complete each blank space in the table with no more than 2 words and or numbers। এখানে বলা হয়েছে যে আমরা যেই টেক্সটের আগে পড়েছিলাম আমরা কিন্তু 2-3টি টেক্সট পড়েছিলাম, এয়ার পলিউশন, সয়েল পলিউশন, এরপর রয়েছে ওয়াটার পলিউশন। তো এই যে পরিবেশ দূষণের বিভিন্ন যে খাতগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমরা যে টেক্সটগুলো পড়েছিলাম সেই টেক্সটগুলো থেকে ধারণা নিয়ে আমরা আবার কি করব? এই যে ফাঁকা জায়গাগুলো দেওয়া রয়েছে এই জায়গাগুলো আমরা পূরণ করব। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 19-এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 2 এর নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং লিসন 2 এর নাম হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। তো এই হচ্ছে আমাদের সি নম্বর অ্যাক্টিভিটি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছক রয়েছে। প্রথমে আমরা এই ছকের স্ট্রাকচারটা বুঝবো বা গঠনটা বুঝবো। ছকে মোট 3টি অংশ রয়েছে। প্রথম অংশে বলা হয়েছে পলিউশন। এখানে বিভিন্ন ধরনের পলিউশনের কথা বলা হয়েছে, যেমন এয়ার পলিউশন এবং রয়েছে সয়েল পলিউশন। তো এই পলিউশনের কারণ কি, ঠিক কী কারণে হয়ে থাকে সেই কজ বা কারণ এখানে দেওয়া রয়েছে। ঠিক তারপর সাজেশন বা পরামর্শ কি, সে পরামর্শগুলো এখানে দেওয়া রয়েছে। মাঝখানে বিভিন্ন জায়গা ফাঁকা জায়গা ছিল, সেইগুলো আমরা পূরণ করব। যেমন দেখো, এয়ার পলিউশনের কারণ হতে পারে টক্সিক স্মোক ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, অর্থাৎ টক্সিক স্মোক যে বাজে দুর্গন্ধগুলো হয়ে থাকে সেগুলো, যেটা আসে কিনা ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস থেকে বা বিভিন্ন শিল্প কলকারখানা থেকে। তো আমরা আমাদের টেক্সট থেকে খুঁজে ইন্ডাস্ট্রিয়াল এই কথাটি এখানে উল্লেখ করতে পারি। এরপর দ্বিতীয় নম্বরে বলা হয়েছে ভেহিকল হুইচ আর ওল্ড অ্যান্ড পুরলি সার্ভিসড। তো সেই সকল যানবাহন যেগুলো খুবই পুরনো এবং পুরলি সার্ভিসড মানে খুবই বাজেভাবে যেগুলোকে সংরক্ষণ করা হয়েছে বা মেরামত করা হয়েছে এরকম কিছু। তো এই সকল কারণে মূলত এয়ার পলিউশন বা বায়ু দূষণ হয়ে থাকে। এবার আমরা দেখব সাজেশন বা কিছু পরামর্শ। তো এখানে লেখা রয়েছে ডোন্ট ড্রাইভ মোটর কার্স হুইচ আর ওল্ডার দ্যান 20 ইয়ার্স। ওই সকল মোটরযানগুলো আমরা চালাবো না যেগুলো 20 বছরের পুরনো, অর্থাৎ 20 বছর বা তার চেয়ে অধিক বছরের যে গাড়িগুলো পুরনো সেগুলো আমরা ব্যবহার করব না। পরবর্তী যে বাক্য সেখানে বলা হয়েছে ইউজ কার লুব্রিক্যান্টস অফ গুড কোয়ালিটি টু কিপ দ্য এমিশন অ্যান্ড পলিউটেন্টস লেভেল মিনিমাম।
তো আমরা লুব্রিকেন্টস ব্যবহার করতে পারি ভালো কোয়ালিটি টু কিপ দ্য এমিশন অ্যান্ড পলিউটেন্টস, অর্থাৎ আমাদের পরিবেশের যে নিঃসরণগুলো রয়েছে বজ্র পদার্থের সেটাকে আমরা কমাতে পারি, অ্যান্ড পলিউটেন্টস এবং দূষণটাকে আমরা রোধ করতে পারি, এটাকে কম করতে পারি। ইউজ সিএনজি অর এলপি গ্যাস অ্যাজ কার ফুয়েলিং, আমরা গাড়ির যে ফুয়েল রয়েছে বা জ্বালানি তেল রয়েছে সেটির পরিবর্তে আমরা সিএনজি অথবা এলপি গ্যাস ব্যবহার করতে পারি। তো এটা হচ্ছে মূলত এয়ার পলিউশনের কজ অ্যান্ড সাজেশন। আমরা কজ শিখে নিলাম, সাজেশনও শিখে নিলাম, মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেগুলো পূরণ করলাম। এবার দেখো সয়েল পলিউশনের ক্ষেত্রে যে কারণগুলো সেগুলো আমরা দেখব। সয়েল পলিউশন মানে হচ্ছে মাটি দূষণ। দেখো প্রথম কারণ এখানে বলা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইজ নট ডিসপোজড প্রপারলি। কলকারখানা থেকে যে সকল ওয়েস্টেজ বা বজ্র পদার্থগুলো হয়ে থাকে সেগুলো ডিসপোজ করা হয় না প্রপারলি, অর্থাৎ সেগুলো যথাযথভাবে নিষ্কাশন করা হয় না, এটা হতে পারে একটা কারণ। এরপর রয়েছে ইউজ অফ পলিথিন শপিং ব্যাগস, আমরা শপিংয়ের ক্ষেত্রে পলিথিন ব্যাগগুলো ব্যবহার করি। ইউজ অফ অ্যাগ্রিকালচারাল পেস্টিসাইড অ্যান্ড ফার্টিলাইজার, আমরা কৃষিভিত্তিক যে সকল পেস্টিসাইড রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করে থাকি, কীটনাশক অ্যান্ড ফার্টিলাইজার্স বিভিন্ন সার ব্যবহার করি, এগুলোর কারণে আমাদের সয়েল পলিউশন হয়ে থাকে। এবার আমরা এখান থেকে দেখে নেব তার কিছু সমাধান। প্রথম বাক্যে বলা হয়েছে ইউজ কম্পোস্ট ফর এগ্রিকালচারাল পারপাস, আমরা কৃষির উদ্দেশ্যে কম্পোস্ট সার বা জৈবিক যে সকল সারগুলো রয়েছে জৈব সার সেগুলো আমরা ব্যবহার করতে পারি। রিসাইক্লিং পেপার, প্লাস্টিক্স অ্যান্ড আদার মেটেরিয়ালস, আমরা যে সকল পেপারগুলো রয়েছে কাগজ বা প্লাস্টিক যেগুলো আমরা ব্যবহার করি না সেগুলোকে আমরা রিসাইক্লিং করতে পারি বা পুনরায় ব্যবহার করার মতো উপযোগী তৈরি করতে পারি। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে প্লান্টস মোর ট্রিজ টু হেল্প প্রিভেন্ট লস অফ ফার্টিলাইজার ইন দ্য সয়েল, আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাতে পারি যাতে করে আমরা মাটির যে ফার্টিলিটি বা উর্বর শক্তি রয়েছে, উর্বর ক্ষমতা সেটি কমে যাওয়া আমরা যেন রোধ করতে পারি। তো শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে আমি 3 নম্বর এই অ্যাক্টিভিটিটি সমাধান করলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এখানে যে কাজটি করতে বলা হয়েছে সেটি আমরা দেখব কিভাবে সমাধান করতে পারি। দেখো লেখা রয়েছে ইন গ্রুপস অফ 4, অর্থাৎ 4 জন সদস্যের একটি দলে তোমরা কাজ করবে। প্রিপেয়ার এ সামারি ইন 100 ওয়ার্ডস অফ দ্য টপিক বিলো, নিচে একটি টপিক দেওয়া রয়েছে, এই টপিকের উপরে তোমরা 100 ওয়ার্ডসের একটা সামারি লিখবে বা 100 শব্দের একটা সামারি তোমরা লিখবে। ফার্স্ট ওয়ার্ক টুগেদার টু প্রিপেয়ার এ ড্রাফট, প্রথমে তোমরা একটি ড্রাফট বা একটি খসড়া তৈরি করার জন্য তোমরা একসাথে কাজ করো। When the draft is complete, যখন সেই খসড়াটি করা সম্পন্ন হয়ে যাবে, সিলেক্ট এ গ্রুপ মেম্বার টু রিড ইট টু দ্য ক্লাস, তখন গ্রুপের একজন সদস্যকে তোমরা সিলেক্ট করো বা পছন্দ করো যে সকলের সামনে দাঁড়িয়ে সেই লেখাটি পড়ে শোনাবে। তো আমরা টপিকটি এখানে দেখে নিচ্ছি যে আমাদেরকে কি বিষয়বস্তু দেওয়া রয়েছে যার উপরে আমাদের 100 শব্দের একটি সামারি লিখতে হবে। টপিকে বলা হয়েছে পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, অর্থাৎ মাটি দূষণ মানেই হচ্ছে পানি দূষণ, মাটি দূষণের মাধ্যমে কিন্তু পানি দূষিত হয়। তো সেটি এখানে বলা হয়েছে যে পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, মাটি দূষণের মানেই হচ্ছে পানি দূষণ। তো এই যে টপিক দেওয়া রয়েছে এটার উপরেই মূলত আমরা 100 ওয়ার্ডস বা 100 শব্দের একটি সামারি তৈরি করব। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম ক্লাস 9-10 এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন। আমাদের ইউনিট 2 এর নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ লিসন টু, যার নাম হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। তো 2 নম্বর অ্যাক্টিভিটিতে কী করতে বলা হয়েছে তা আমরা সেই নির্দেশনা এখান থেকে দেখে নিয়েছি। আমাদের টপিক ছিল কি পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার। তো আমরা ঠিক এভাবে এই সামারিটি লিখতে পারি। দেখো আমি সামারিটি ঠিক এভাবে উল্লেখ করেছি, পলিউটিং দ্য ল্যান্ড ডিরেক্টলি ইফেক্টস ওয়াটার সোর্সেস, অর্থাৎ মাটি দূষণ সেটা সরাসরিভাবে প্রভাব ফেলে ওয়াটার সোর্স বা পানির উৎসের উপর। When garbage, chemicals and waste are dumped on land, harmful substances seep into the soil and reach underground water. দেখো সেটি কিভাবে বলা হয়েছে, যখন বিভিন্ন গার্বেজ ময়লা আবর্জনা, কেমিক্যাল বিভিন্ন রাসায়নিক দ্রব্য, অ্যান্ড ওয়েস্ট বিভিন্ন বজ্র আর ডাম্পড অন ল্যান্ড যখন সেগুলোকে মাটির উপরে রাখা হয় তখন কি হয়, হার্মফুল সাবস্টেন্স বিভিন্ন যে ক্ষতিকারক পদার্থগুলো রয়েছে সেগুলো কি করে, সিপ ইনটু দ্য সয়েল, সেগুলো মাটির মধ্যে ঢুকে যায়, অ্যান্ড রিচ আন্ডারগ্রাউন্ড ওয়াটার, এবং এভাবে সেগুলো ভূগর্ভস্থ যে পানি রয়েছে সেখানে গিয়ে পৌঁছায়। রেইন ওয়াটার ক্যান অলসো ওয়াশ পলিউটেন্টস
from land into rivers, lakes and oceans containing water. দেখো শুধু মাটির উপরে রাখলেই যে সেটা পানিকে দূষিত করে, ভূগর্ভস্থ পানিকে, বিষয়টা এমন না। এর পাশাপাশি আরও অনেকভাবেই হতে পারে, যার আরেকটা কারণ হচ্ছে রেইন ওয়াটার, অর্থাৎ বৃষ্টির পানি। যখন বৃষ্টি হয় তখন সে পানিগুলো কি করে, ওয়াশ পলিউটেন্টস, সেই সকল দূষণকারী পদার্থগুলো রয়েছে সেগুলোকে ধুয়ে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, ইনটু রিভার্স, নদীতে নিয়ে যায়, লেকস, বিভিন্ন জলাশয়ে, বা হ্রদ, সেগুলোতে নিয়ে যায়, অ্যান্ড ওশান, এমনকি সেগুলো মহাসাগরও নিয়ে ফেলে, যেখানে কিনা প্রচুর পরিমাণে পানি থাকে, আর এভাবে কিন্তু পানি দূষিত হয়ে যায়। আরও কারণ রয়েছে, দেখো, ফার্মিং কেমিক্যালস লাইক ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইডস অফেন এন্ড আপ পলিউটিং নিয়ারবাই ওয়াটার বডিজ। এর পাশাপাশি আরও যে কারণ, সেখানে বলা হয়েছে কেমিক্যাল। আমরা যে সকল রাসায়নিক দ্রব্যগুলো ব্যবহার করি, বিশেষ করে ফার্টিলাইজার, সার এবং কীটনাশক, পেস্টিসাইড, এগুলো যখন আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করি, সেগুলো কি করে, সেগুলো আশেপাশে যে পানির উৎস রয়েছে সেগুলোকে দূষিত করে। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড হাউসহোল্ড ওয়েস্ট ডাম্পড অন ল্যান্ড অলসো হার্ম অ্যাকুয়াটিক লাইফ অ্যান্ড মেক ওয়াটার আনসেফ ফর হিউম্যান অ্যান্ড অ্যানিমালস। দেখো, আমাদের আশেপাশে যে সকল ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, শিল্প কলকারখানা, এমনকি হাউসহোল্ড, অর্থাৎ আমাদের বাসাবাড়ির যে সকল ময়লা আবর্জনাগুলো রয়েছে বা বজ্রগুলো রয়েছে, সেগুলোকেও কিন্তু আমরা মাটির উপরে নিষ্কাশন করি, আর এর ফলে কি হয়, সেগুলো কিন্তু আমাদের যেই আশেপাশের যে পানিগুলো রয়েছে সে পানিতে গিয়ে পৌঁছায়, এবং এতে করে আমাদের মানুষ, এমনকি পশু পাখি যারা রয়েছে, এমনকি যে সকল পশু পাখি রয়েছে, তাদের জীবনটাকেও একেবারে আনসেফ করে বা অনিরাপদ করে। তো শিক্ষার্থীরা, আমরা দেখছিলাম যে কিভাবে আমরা মাটি দূষণ করি এবং সে মাটি দূষণ একটা পর্যায়ে গিয়ে পানি দূষণে রূপান্তরিত হয়, অর্থাৎ পানিকেও সেটি প্রভাবিত করে। প্রোটেক্টিং ওয়াটার স্টার্টস উইথ কিপিং দ্য ল্যান্ড ক্লিন। তো আমরা যদি পানিকে প্রোটেক্ট করতে চাই বা সুরক্ষিত রাখতে চাই, তাহলে সেটি কিভাবে করতে পারি? আমরা এটি শুরু করতে পারি ল্যান্ড ক্লিন, বা আমাদের যে জমিগুলো রয়েছে সেগুলোকে আমরা ক্লিন বা পরিষ্কার করার মাধ্যমে আমরা পানিকে সুরক্ষিত রাখতে পারি। Proper waste management, reducing chemical use and recycling can help stop pollution from spreading from land to water. দেখো, আরও কিছু এখানে সমাধান বলা হয়েছে। সেটা কি বলা হয়েছে? দেখো, প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের যে ময়লা আবর্জনাগুলো রয়েছে, বজ্রগুলো রয়েছে, সেগুলোর যথাযথ ব্যবহার যদি আমরা করতে পারি। রিডিউসিং কেমিক্যাল ইউজ, আমরা যদি রাসায়নিক দ্রব্যগুলোর ব্যবহার রিডিউস করতে পারি বা হ্রাস করতে পারি। অ্যান্ড রিসাইক্লিং, এবং আমরা যদি রিসাইকেল করতে পারি, অর্থাৎ কোনো দ্রব্য যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো যদি আমরা পুনরায় ব্যবহার উপযোগী করে তুলতে পারি, যেটাকে রিসাইক্লিং বলা হয়, সেটা থামাতে পারে পলিউশন, এই দূষণকে থামাতে পারে ফ্রম স্প্রেডিং ফ্রম ল্যান্ড টু ওয়াটার, অর্থাৎ ভূমি থেকে পানিতে যে দূষণটা ছড়িয়ে যায় সেটাকে সে থামাতে পারে। শিক্ষার্থীরা, আমরা দেখে নিলাম যে আমাদের টপিক যেটি দেওয়া হয়েছে, পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং ওয়াটার, এই বিষয়ের উপরে কিভাবে 100 ওয়ার্ডসের বা 100 শব্দের একটি সামারি লিখতে হয় আমরা এটি দেখে নিলাম। আমি তোমাদেরকে একটি বাংলা অর্থসহ বুঝিয়েছি, তবে তোমরা চাইলে এর সরাসরি বাংলা অনুবাদটা এখান থেকে দেখে নিতে পারো। আমি তোমাদের জন্য আলাদাভাবে একটি অনুবাদও তৈরি করেছি, তোমরা এখান থেকে অনুবাদটি দেখে নিতে পারো। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে ডি নম্বর অ্যাক্টিভিটি এটি বুঝিয়ে দিলাম। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব ই নম্বর অ্যাক্টিভিটিতে। এখানে বেশ কিছু ছবি দেওয়া রয়েছে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব যে এই ছবিগুলো দিয়ে এখানে ঠিক কী বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা, কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।